আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ভারতীয় মাদক ও চোরাই পণ্যে সয়লাব দেশ। সীমান্তে অবৈধ পথে এসব পণ্য দেশে প্রবেশ করছে। শুধু গেল জুলাই মাসে 174 কোটি টাকার বেশি মাদক, গান পাউডার ও বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বিজিবি। বাংলাদেশকে টার্গেট করে ভারতীয় সীমান্তে গড়ে উঠেছে মাদক কারখানা। সীমান্ত সম্মেলনে এসব তুলে ধরে সমাধান করা উচিত বলে মনে করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান। এর বাদলের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। এটি এ মাসের 13 আগস্টের চিত্র। বিজিবির জব্দ করা বিপুল মাদক এভাবেই ধ্বংস করা হচ্ছে। তবে এটি শুধু কক্সবাজারের দৃশ্য, পুরো দেশের অবস্থাও একই রকম। তথ্য বলছে, গেল জুলাইয়ে সীমান্ত এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 174 কোটি 28 লক্ষ 66 হাজার টাকা মূল্যের চোরাচালান সামগ্রী জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়া 2024 সালে 2184 কোটি টাকার এবং এবছর এ পর্যন্ত প্রায় 162 কোটি টাকার বেশি শুধু মাদকই জব্দ করা হয়েছে। প্রথম সারিতে রয়েছে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন ও ক্রিস্টাল ম্যাথ সহ সব ধরনের মাদক। সাবেক বিজিবি কর্মকর্তার অভিযোগ অনুযায়ী বাংলাদেশে ছড়িয়ে দিতেই প্রতিবেশী দেশ সীমান্তে মাদকের কারখানা গড়ে তুলেছে। এসব বন্ধে সীমান্ত সম্মেলনে আলোচনার পাশাপাশি সরকারকে কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। কেবল বাংলাদেশে পাচার করবার জন্যই সীমান্তের চারিদিকে বেশ কতগুলো ছোট ছোট কুটির শিল্পের মতো ফেন্সিডিল কারখানা তৈরি হয়েছে। আমরা এগুলোর ঠিকানা সহ মালিক যিনি আছেন, উৎপাদনকারী, তাদের নাম টাম সব সহ ভারতের কাছে হস্তান্তর করেছে। সেই সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর যদি আলোচনায় সমাধান না আসে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যে আছে তাদেরকে সীমান্তকে নিরাপদ করবার জন্য আরও বেশি কঠোর আইন প্রয়োগ করতে হবে। 25 থেকে 28 আগস্ট ঢাকায় সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা, পুশিন, অবৈধ প্রবেশ রোধ, মাদক, অস্ত্রগোলা বারুদ ও অন্যান্য চোরাচালান রোধ সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে। আর বাদল, আরটিভি, ঢাকা। সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে প্রতি ডজনে 20 থেকে 30 টাকা বেড়েছে ডিমের দাম, যার মারাত্মক প্রভাব পড়েছে মধ্যবিত্ত সহ নিম্ন আয়ের মানুষের ওপর। ডিমের দাম নিয়ন্ত্রণে শনিবার ভোরে আড়তে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রথমে রাজধানী তেজগাঁওয়ে, পরে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালায় সংস্থাটি। এ সময় অনিয়ম পেয়ে বেশ কয়েকটি দোকানে জরিমানা করে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। তেজগাঁওয়ে অভিযান শেষে ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক জানান, বেশি লাভের উদ্দেশ্যেই দাম বাড়িয়েছে পাইকারি বিক্রেতারা। সেই সঙ্গে মধ্যস্বত্বভোগীরাও নিচ্ছে বাড়তি সুযোগ। ক্রয় মূল্য এক দিন এক রকম রেটে বিক্রি করছে, অর্থাৎ একবার দেখলাম দিনে 3 রকম। 10 টাকা 70 পয়সা বিক্রি করছেন, এরপর আমরা দেখলাম 10 টাকা 60 পয়সা, 10 টাকা 50 পয়সা, অর্থাৎ 20 পয়সা কমেও বিক্রি করছেন। 20 পয়সা কমে যদি বিক্রি করেন তবে ওনার লাভ থাকছে। তার মানে হচ্ছে অতিরিক্ত লাভ করার যে প্রবণতা সেগুলো আমরা খেয়াল করেছি। আমাদের যে কার্যক্রম সেটি মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে ডিমের দাম স্বাভাবিক পর্যন্ত না আসা পর্যন্ত। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের 10 জন দগ্ধ হয়েছেন। ভোরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় একটি টিন শেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম, তাদের সন্তান তিশা ও আরাফাত হাসান, তার স্ত্রী সালমা বেগম এবং তাদের সন্তান মুনতাহা, জান্নাত ও ইমামউদ্দিন। আসমা ও সালমা 2 বোন, তাদের মা তাহেরা খাতুনও দগ্ধ হয়েছেন। দগ্ধ হাসানের ভাই জানান, টিন শেড বাড়িতে ভাড়া থাকেন 2 বোন আসমা ও সালমার পরিবার, সঙ্গে তাদের মাও থাকেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ গেছে, সেখান থেকে গ্যাস লিক হয়ে বাসায় ছড়িয়ে পড়ে, আগুনে সবাই দগ্ধ হন। রাজধানীর কদমতলীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 2টার দিকে 10তলা ভবনটির 7ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় রাত 3:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে 11 জনকে। এলাকাবাসীর দাবি, এসি লাইনের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শহরের বেলটিয়া এলাকায় দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সম্মেলনের উদ্বোধন করবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ অন্য নেতারাও বক্তব্য রাখবেন। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুবিনয় রায় তপু। তপু, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং নেতাকর্মীদের প্রত্যাশা কি? তানিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, আমি এখন বর্তমানে আছি জামালপুর শহরের বেলটিয়া এলাকায়। এখানে জামালপুর জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ ৯ বছর পর। সর্বশেষ যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল 2016 সালে, 2016 সালের পরে 2025 সালে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে জামালপুরে বিএনপি নেতাকর্মীদের মাঝে কিন্তু উৎসাহ উদ্দীপনা এবং একটি উৎসবের আমেজ বিরাজ করছে। এখন জামালপুরে বিএনপির যে সম্মেলনটি এখনো শুরু হয়নি, কিন্তু আমরা সকাল থেকে দেখছি নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করেছে জামালপুরের 7টি উপজেলা থেকে। আর আজকের এই সম্মেলনে সভাপতিত্ব করবেন জামালপুর জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এছাড়াও আমাদের এই জামালপুর বিএনপির এই জেলা সম্মেলনটি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক মন্ত্রী এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাবিবুন নবী খান সোহেল, সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং এম রশিদুজ্জামান মিলাত, লুফা চৌধুরী বনি সহ আরো বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ের নেতা কর্মী এবং জেলা পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ করবে। এখন পর্যন্ত এখনো অনুষ্ঠানটি মূল সম্মেলনটি উদ্বোধন এখনো হয়নি। 11টায় সময় দেওয়া হয়েছে। সম্মেলনের এই ছিল আমার কাছে জামালপুর থেকে জামালপুর জেলা বিএনপি সম্মেলনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। যানবাহন চলাচলের অনুপযোগী ঝিনাইদহ মহাসড়কের প্রায় 47 কিলোমিটার পথ তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ, প্রায় ঘটছে দুর্ঘটনা। আপাতত চলার জন্য ইটের সলিং দেয়া হলেও স্থানীয়দের দাবি টেকসই সড়ক নির্মাণের। ঝিনাইদহ প্রতিনিধি শিবলুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন সাকিব আল হাসান। বোঝার উপায় নেই, সড়কটি কখনো পিচ ঢালা রাস্তা ছিল, ভেসে আছে পাকা ইটের সোলিং, আর কোথাও কাদামাটি। ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে যশোরের চাচড়ার প্রায় 47 কিলোমিটার জুড়ে সড়কের চিত্র এমনই। বেনাপুল ও দর্শনা স্থলবন্দর, মোংলা সমুদ্র বন্দর সহ বিভিন্ন জেলায় প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মালবাহী ও যাত্রীবাহী যান। খুলনার সঙ্গে রাজশাহীর যোগাযোগের একমাত্র সড়কপথও এটি। অথচ বারবার ভোগান্তির কথা জানিয়েও কোনো সমাধান পাননি যাত্রী ও পথচারীরা। বৃষ্টি হলেই জমছে পানি। অবস্থা, রাস্তায় যে খানাগর্ত হয়েছে, এই খানাগর্ত যদি অতি থাকে এই রাস্তায় একসময় গাড়ি চলতে পারবে না। আজকে অন্তত 2টা গাড়ি দুর্ঘটনা ঘটে, অনেকে আহত। ঝিনাইদহ সদরের তেঁতুলতলা বাজার, বিষখালী বাজার, কালীগঞ্জ, বাকুলিয়া, নিমতলা, বারোবাজার, পিরোজপুর, রঘুনাথপুর ও কেয়াবাগান এলাকার সড়কে দেওয়া হচ্ছে ইটের সোলিং। বাকি সড়কের বেশিরভাগ স্থানে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে গাড়ি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যশোর ঝিনাইদহ মহাসড়ক, এই রোডে গাড়ি চালানো যায় না, একেবারে কাদা খন্ড ভরা, আর গাড়ি কিছুতে কিছু হলে গাড়ি উল্টে যায়। এত ভাঙা রাস্তার ভিতরে গাড়ি চালাতে গেলে খুবই সমস্যা। মেরামতের কাজ চলছে বলেই দায় সারলেন এই নির্বাহী প্রকৌশলী। মেরামত চলছে, যেমন বিষয় খালি খুব খারাপ ছিল, ঠিক করে দিয়েছে। আর যেসব জায়গায় প্রবলেম আছে, কয়েকদিন আগে আমাদের প্রধান প্রকৌশলী তারা ভিজিট করে গেছেন, সেই জায়গাগুলোতেও ওনারা ঠিক করে দিবে। আপাতত সংস্কার নয়, টেকসই সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবের দাবি এই সড়ক দিয়ে চলা লক্ষাধিক যাত্রী ও পথচারীর। সাকিব আল হাসান, RTV।
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানি ইউনিয়নে যাওয়ার ৩ কিলোমিটার সড়কটি পরিণত হয়েছে স্থানীয়দের মরণ ফাঁদে। উন্নয়নের নামে সড়কটিতে অপরিকল্পিতভাবে খোঁড়াখুঁড়ি করায় চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা প্রশাসন ও এলজিইডি কর্মকর্তাদের অবহেলায় শেষ হচ্ছে না এর সংস্কারের কাজ। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। এমন ভয়াবহ চিত্র বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে চরদোয়ানি এবং কাঁঠালতলী ইউনিয়নে যাওয়ার সড়কের। প্রায় 2 বছর আগে সড়কটি সংস্কারের কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি সম্পূর্ণ কাজ। বর্ষা মৌসুম হয় পুরো সড়কেই তৈরি হয়েছে খানাখন্দ। জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে সড়কটি এড়িয়ে যেতে অতিরিক্ত 7 থেকে 8 কিলোমিটার ঘুরতে হয় স্থানীয়দের। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকির অভাবে কাজ করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। স্কুলের ছেলে মেয়েরা আসা যাওয়া খুবই কষ্টকর। আসা যাওয়া যাত্রী সব সময় বন্ধ, আমরাও যাইতে পারি না, আমরা কোনো কাজবাজও করতে নিয়ে ভালো, আমাকেও কাজবাজও হয় না। কারণে রাস্তা আগামুরা চরদানি পর্যন্ত আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারি না। আমাদের আমরাতলা হইয়া ঘুরিয়া মঞ্চিরের যে আমরাতলা হইয়া ঘুরিয়া তারপরে চরদানি যাবে প্রায় 5 কিলো 5.5 কিলো জায়গা। অনেক গাড়িওয়ালারা গাড়ি বেচছে, তারা জালবাইতে গেছে, গাড়িতে ইনকাম নাই। আমরা এই বসে রয়েছি, সকালে 100 টাকা কামাই করছি। এই রাস্তাটা থাকলে আমরা 500 ইনকাম করতে পারতাম, গুঁড়ো গাড়ি আমরা ভালো থাকতে পারতাম। আমরা চাই রাস্তাটা হোক, রাস্তাটা হইলে আমাদেরও ভালো, সবার জন্য ভালো রাস্তাটা। এ বিষয়ে কথা বলতে রাজি হননি উপজেলা এলজিইডি কর্মকর্তা। তবে সড়কটি দ্রুত সংস্কারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাস্তাটিতে অনেক মানুষের যাতায়াত এবং মানুষ বাজারে যাওয়া আসার কাজে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। তো আমরা এই রাস্তাটি সংস্কার এবং মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মুন্সিয়াট বাজারের স্টিল ব্রিজ থেকে চরদোয়ানি বাজার পর্যন্ত সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। পরিত্যক্ত ঘোষণার 5 বছর পরেও মেরামত করা হয়নি পাবনার ঈশ্বরদীর মৎস্য বীজ উৎপাদন খামার। মাছের পোনা উৎপাদনের পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। পরিত্যক্ত এই খামারে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পোনা উৎপাদন। পাবনার ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তামি পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। 1963 সালে পাবনার ঈশ্বরদী পৌরসভার উমিরপুরে 8.85 একর জমির উপর নির্মিত হয় এই মৎস্যবীজ উৎপাদন খামার। খামারটির হ্যাচারি কমপ্লেক্স, পাম্প হাউস, অফিস ভবন, নিরাপত্তা প্রাচীর সহ অবকাঠামোর দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় 2020 সালে পরিত্যক্ত ঘোষণা করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সরকারি খামার থেকে পোনা না পাওয়ায় আশপাশের জেলা থেকে মাছের পোনা সংগ্রহ করছেন স্থানীয় চাষিরা। এতে মাছ চাষে বাড়ছে খরচ, সরকারি প্রতিষ্ঠান থেকে মিলছে না কোনো সুযোগ সুবিধা। আমরা ওখান থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইনি, মৎস্য হ্যাচারি থেকে কোনো সাহায্য পাই নাই, মাছের কোনো রেণু পাই না। রেণুগুলো আনতে হয় অনেক দূর থেকে। আমাদের সরকারি যে একটা মৎস্য হ্যাচারি আছে ঈশ্বরদীতে, কিন্তু সেটা সফলভাবে চালু নয়। নাটোর, রাজশাহী, টেবুনিয়া, কাছিকাটা, আমাদের বীজ খরচ অনেক বেশি হয়। খামার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতির বাস্তবতায় কোনোভাবেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয়। সরকারের যে 180 কেজি রেণু, সেটা আমাদের হচ্ছে টার্গেট পূরণ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। তবে সরকার বেশ কয়েকটি মৎস্য বীজ উৎপাদন খামার আধুনিকায়নের উদ্যোগ নেয় আশার আলো দেখছেন এই কর্মকর্তা। এখানে একটা গবেষণা সেল করার আমাদের একটা দাবি আছে। যেহেতু একটা আধুনিক মৎস্য খামার হবে, আমরা এই অঞ্চলটাকে, আমাদের পরিকল্পনা আছে একটা মৎস্য জোন তৈরি করা, যাতে এখানে সব ধরনের পোনা এখান থেকে আমরা উৎপাদন করতে পারি এবং চাষিরা যাতে এটা গ্রহণ করে। খামারটিকে আধুনিকায়ন ও পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ করে মাছের রেণু উৎপাদন বাড়ানো গেলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি উপকৃত হবেন মাছ চাষিরা, সমৃদ্ধ হবে এ অঞ্চলের মৎস্য খাত। সাকিব আল হাসান, RTV। এবছর আউশ ধানের বাম্পার ফলনে খুশি নেত্রকোনা ও মাদারীপুরের কৃষকরা। নেত্রকোনায় এবার উন্নত জাতের আউশ ধান চাষ করে লাভবান হবার সম্ভাবনা দেখছেন তারা। চাষাবাদ বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় ফলন বেড়েছে বলে দাবি কৃষি বিভাগের। এই মৌসুমে মাদারীপুরের কালকিনি উপজেলায় 415 হেক্টর জমিতে ব্রি 98 জাতের আউশ ধানের চাষ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিঠি আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। শস্য ভাণ্ডারখ্যাত নেত্রকোনায় প্রাকৃতিক বৈরী পরিস্থিতি ও অনুকূল পরিবেশের অভাবে ফলন কম হওয়ায় আউশ আবাদে আগ্রহ হারাচ্ছিল কৃষকরা। তবে জেলা কৃষি বিভাগের উদ্যোগে আউশ ধান চাষে গত কয়েক বছর ধরে আগ্রহী হচ্ছেন কৃষকরা।
এবছর জেলার ৯ উপজেলায় আউশ ধানের আবাদ হয়েছে ১,৬৭২ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৪১৭ মেট্রিক টন। আউশ ধান ফলন খুব ভালো, কাটাতে আউশ ধানের ফলন মোটামুটি ভালোই, কাটাতে ৫ মণ। সরকার যদি এ ব্যাপারে সদয় দৃষ্টি দেয় তাহলে মানুষ আরো আউশ ধান করাতে উপকৃত হবে। ভালো ফলন হওয়ায় আগামীতে আউশ চাষ আরো বাড়বে বলছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনেক কৃষকই এখন পর্যন্ত আউশ আবাদে উৎসাহী হচ্ছেন, আমরা চেষ্টা করছি এদেরকে আমাদেরকে আমরা বিশেষ করে প্রণোদনার মাধ্যমে, আমাদের প্রদর্শনীর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করার জন্য। এদিকে B58 জাতের আউশ ধানের ভালো ফলনে খুশি মাদারীপুরের কালকিনি উপজেলার কৃষকরা। এবার ৪১৫ হেক্টর জমিতে বি ধান 58 চাষ হয়েছে। এ ধানের আয়ুষ্কাল ১১৫ দিন হওয়ায় বোরো ধান এবং সরিষার ফলনও ঘরে তুলতে পারবেন কৃষকরা। কৃষি অফিস থেকে অফিসাররা এসে পরামর্শ দিছে, ওই অনুযায়ী আমরা কাজ করছি। বাম্পার ফলন, আমাদের এখানে প্রায় ৫ বিঘার উপরে আমরা আবাদ করেছি, আবাদ অনেক সুন্দর হয়েছে। আউশ চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের প্রণোদনা দেওয়া হবে বলে জানান উপজেলার কৃষি কর্মকর্তারা। আমরা ৩০০ জন কৃষককে প্রণোদনা সহযোগের আওতায় বিনামূল্যে বীজ সরবরাহ করেছি। ৫ কেজি বীজ এবং ১০ কেজি করে সার সরবরাহ করা হয়েছে। ধানের চমৎকার ফলন, কৃষকরা ধানের ফলন দেখে আগামীতে আবাদ ইনশাল্লাহ এলাকায় বাড়বে। এভাবে ফলন বাড়তে থাকলে ধানের দাম কমে আসবে বলে মত সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশ প্রায় ৫,১৪৫ কোটি টাকার ৯১,০০০ মেট্রিক টন মৎস্যপণ্য রপ্তানি করেছে। খুলনায় আয়োজিত এক মত বিনিময় সভায় জানানো হয় ২০২৩-২৪ অর্থ বছরে দেশে মাছ উৎপাদন হয়েছে ৫০.18 লাখ মেট্রিক টন। মৎস্য খাতে দেশের ২ কোটিরও বেশি মানুষ জড়িত, যার মধ্যে ১৪ লাখ নারী। মৎস্য খাত জিডিপিতে ২.৫৩% এবং কৃষিজ জিডিপিতে ২২.26% অবদান রাখছে। একসময় দ্বিতীয় অবস্থানে থাকা মৎস্য রপ্তানি আয় এখন সপ্তম। খাতটি পুনরুদ্ধারে মান নিয়ন্ত্রণ ও দেশীয় প্রজাতি সংরক্ষণে জোর দেওয়ার আহ্বান জানানো হয়। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।